কলকাতা হাইকোর্টে যে জনস্বার্থ মামলাটি ছিল, পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন, সেই মামলাটি হয়েছিল পুজোর আগেই, একদম অগস্ট সেপ্টেম্বরের সময়। তো সেক্ষেত্রে মামলাটি অ্যাডমিট করে ক্যালকাটা হাইকোর্টের চিফ জাস্টিসের যে ডিভিশন বেঞ্চ, সেই বেঞ্চ, এবং মামলাটি অ্যাডমিট করার পরে যেটা হয়, তারা নির্দেশ দেয় বিধাননগর মিউনিসিপ্যাল কর্পোরেশনকে অ্যাফিডাভিট জমা করার জন্য, এবং এই যে ইলিগাল হোর্ডিংস কতগুলো লিগাল আছে কতগুলো ইলিগাল আছে এই সংক্রান্ত তথ্য তাদেরকে পেশ করতে বলে। এবং তারপরেই বিধাননগর মিউনিসিপ্যাল কর্পোরেশন এবং যারা স্টেট রেসপন্ডেন্টস ছিল তারা এই মামলায় এসে তাদের অ্যাফিডাভিট পেশ করে বলে যে প্রায় 350টি যে অ্যাডভার্টাইজিং এজেন্সি, তাদের মধ্যে মোটে 2টি হচ্ছে লিগাল। এবং আমরাও আমাদের যে জনস্বার্থ মামলা, এই জনস্বার্থ মামলার যে একদম প্লিডিংসে আমরা জানিয়েছিলাম প্রায় গোটা বিধাননগর মিউনিসিপ্যাল কর্পোরেশন এরিয়া জুড়ে 2500-এরও বেশি ইলিগাল হোর্ডিংস আছে। কিন্তু যেখানে আমাদের হাতে তথ্য এসেছে যে খুব বেশি হলে হয়তো 130 থেকে 150টি হোর্ডিংস সেখানে লাগানো যায়, সেটা হচ্ছে লিগাল। তার মানে এই যে বিরাট বড় একটি দুর্নীতি, প্রায় 2500-এর ওপর ইলিগাল হোর্ডিং, এটা কার মদতে হচ্ছে, কতগুলো ইলিগাল এজেন্সিজ এর সঙ্গে যুক্ত, এবং কারা কারা ইলিগালি হোর্ডিংটাকে ইরেক্ট করেছে, এবং কারা কারা ইলিগাল হোর্ডিংটাকে ইরেক্ট করার জন্য যে 50,000 টাকা ফাইন হওয়া উচিত এবং তার সঙ্গে 6 মাস পর্যন্ত জেলও হওয়া উচিত, এইগুলোকে তারা পাশ কাটিয়ে গোটা জিনিসটাকে কিভাবে হয়ে যাচ্ছে মিউনিসিপ্যাল কর্পোরেশনের নাকের ডগা দিয়ে এবং স্টেট রেসপন্ডেন্টসদের নাকের ডগা দিয়ে। এই মামলা দীর্ঘদিন চলে, এবং চলার পরে অনারেবল ক্যালকাটা হাইকোর্ট একটি নির্দেশ দেয় গত 21শে নভেম্বর 2024-এ, যে যতগুলো ইলিগাল হোর্ডিংস আছে প্রত্যেকটা ইলিগাল হোর্ডিংসকে 48 ঘন্টার মধ্যে নোটিশ দিয়ে ডেমোলিশ করার জন্য, এবং তার সঙ্গে যে কটি ইলিগাল হোর্ডিংস আছে প্রত্যেকটি ইলিগাল হোর্ডিংসকে মার্ক করার জন্য যে এতগুলো হচ্ছে লিগাল, এতগুলো হচ্ছে ইলিগাল, এবং যতগুলো ইলিগাল হোর্ডিং আছে প্রত্যেকের থেকে যে ডিফেসমেন্টের জন্য পাবলিক ডিফেসমেন্ট অ্যাক্ট অনুযায়ী যে 50,000 টাকার জরিমানা হওয়া উচিত সেই জরিমানাটা নেওয়ার জন্য, এবং এদের এগেনস্টে যে কগনিজেবল অফেন্স, পুলিশ এদেরকে অ্যারেস্ট করতে পারে, 6 মাসের জেল হতে পারে, এই ধারায় তাদের এগেনস্টে মামলা শুরু করার জন্য। আর তার সঙ্গে যে এতদিন ধরে যে পাবলিক এক্সচেকার, পাবলিকের ট্যাক্সের টাকা ফাঁকি দিয়ে যারা এতদিন নিজেদের অ্যাডভার্টাইজমেন্টটা করে গেল, এর শাস্তি কী হতে পারে এর বিধান তারা করতে বলেন। এবং 20 ডিসেম্বর অর্থাৎ গতকালকের মধ্যে বিধাননগর মিউনিসিপ্যাল কর্পোরেশনকে বলেন অনারেবল চিফ জাস্টিসের ডিভিশন বেঞ্চ যে তাদেরকে একটা রিপোর্ট দিতে হবে কতগুলো তারা অলরেডি ডেমলিশ করেছেন এবং কতগুলো ডেমলিশ করা বাকি আছে। আপনি যে বললেন যে মোটামুটি 2500-এর বেশি হোর্ডিংস ছিল, যার মধ্যে ম্যাক্সিমাম 130টা, ধরে নিলাম 150খানা হোর্ডিং রয়েছে যেগুলো লিগাল ছিল, বাকিগুলো সমস্ত ইললিগাল। তো সেক্ষেত্রে ইললিগাল হোর্ডিংগুলোকে এখানে লাগানোর জন্য মোটামুটি কত টাকার, এটা তো বিরাট বড় স্ক্যাম, তাহলে কত টাকার লেনদেন হয়েছিল বলে খবর পাচ্ছেন? প্রায় আমাদের কাছে যে হিসেব আছে এই হিসেব অনুযায়ী যদি প্রপার 2500টা যেগুলো ইললিগাল হোর্ডিং, এদেরকে যদি আইডেন্টিফাই করা যায় এবং এদের থেকে যদি প্রপার যেটা 9/10 বা 9/18/20 যে হোর্ডিংসের মেজারমেন্টগুলো আছে সেইগুলো অনুযায়ী বিএমসির তাদের নিজস্ব বয়ান অনুযায়ী যদি এদের থেকে প্রপারলি টাকা নেওয়া হয়ে থাকে, তাহলে কিন্তু সেই অঙ্কটা প্রায় 180 কোটি টাকার মতো হবে পার ইয়ার। এবং সেখানে আমাদের জনস্বার্থ মামলায় আমরা ক্লেম করেছিলাম প্রায় বিগত 5 বছর ধরেই কিন্তু এই বিরাট বড় দুর্নীতিটা চলে আসছে। অতএব 5 বছরে কত টাকা তারা এই যে মেন পাবলিকের যে ট্যাক্সের টাকাটা না দিয়ে তারা এই যে ঘুরপথে টাকা দিয়েছে, এটার ইনভেস্টিগেশন করা হোক কোনো সেন্ট্রাল ইনভেস্টিগেটিং এজেন্সিকে দিয়ে, এবং এই যে 180 কোটি টাকা পার ইয়ার, এটা 5 বছর ধরে হচ্ছে না 10 বছর ধরে হচ্ছে, সেটা ইনভেস্টিগেশন করে বার করা হোক, এবং প্রপার ফাইন সমেত এই যে পাবলিক এক্সচেকারের যে টাকাটা, ট্যাক্সের টাকাটা আবার ফেরত নেওয়া হোক। কারণ বিধাননগর মিউনিসিপ্যাল কর্পোরেশন তাদের অনেক মিটিংয়ে বলছেন, মিনিংস অফ দ্য মিটিং সেগুলো আমাদের হাতে এসছে, তারা বলছেন নাকি বিধাননগর মিউনিসিপ্যাল কর্পোরেশনের হাতে নাকি তাদের রাজস্ব আয় প্রায় শূন্য এসে ঠেকেছে ফ্রম দিস হোর্ডিংস। যেখানে 2500টি ইলিগাল হোর্ডিংস আছে অলরেডি ডিরেক্টেড, যেখানে কোটি কোটি টাকা অ্যাডভার্টাইজিং এজেন্সিগুলো ব্যবসা করছে, সেক্ষেত্রে তারা ট্যাক্স কেন দিচ্ছে না এবং মিউনিসিপ্যাল কর্পোরেশনের কাছে সেই ট্যাক্সের টাকা কেন আসছে না, এটাই আমাদের কাছে একটা বিরাট বড় প্রশ্ন ছিল। যাই হোক, এই যে ক্যালকাটা হাইকোর্টের যে অর্ডারটি ছিল, এই অর্ডারের পরিপ্রেক্ষিতে আউটডোর অ্যাডভার্টাইজিং অ্যাসোসিয়েশন বলে একটি সংস্থা, তারা সুপ্রিম কোর্টে গেছিলেন এই যে অনারেবল চিফ জাস্টিসের যে অর্ডার, এই অর্ডারটাকে স্টে করানোর জন্য। সুপ্রিম কোর্টে অনারেবল জাস্টিস বেলায়েম ত্রিবেদীর যে বেঞ্চ ছিল, সেই বেঞ্চে তারা বলেছিলেন যে এই যে হাইকোর্ট যে অর্ডারটা দিয়েছে, এই অর্ডারটায় নাকি তাদের কথা না শুনে, তাদের ইন্টারেস্টটা না শুনেই নাকি অর্ডারটা দেওয়া হয়েছে। কিন্তু আমরা সেখানে এটাই বলেছিলাম যে সম্পূর্ণভাবেই ক্যালকাটা হাইকোর্ট যে অর্ডারটা দিয়েছে, এখানে কিন্তু কোনোভাবেই তাদেরকে না শুনে দেওয়া হয়নি। কারণ ক্যালকাটা হাইকোর্ট সেখানে পরিষ্কার বলে দিচ্ছে যে ইললিগাল হোর্ডিংস যেহেতু, সেই ইললিগাল হোর্ডিংসগুলোকে সরাতে হবে। তার মানে কি তারা হাইকোর্টে ইন্টারভিন করে বা সুপ্রিম কোর্টে এসএলপি করে বলতে চাইছেন একদিক থেকে প্রকারান্তরে যে ইললিগাল হোর্ডিংসগুলো তাদের।
কাজেই সুপ্রিম কোর্ট কিন্তু তাদের এই এসএলপিকে নেয়নি, এসএলপি ডিসমিস করা হয়েছে এবং কাজেই তারা আবার হাইকোর্টে ফেরত এসেছিলেন। আজকেও হাইকোর্টে হিয়ারিং ছিল এবং সেখানে কারুকৃত বলে একটি অর্গানাইজেশন এবং আউটডোর অ্যাডভার্টাইজিং অ্যাসোসিয়েশন তারা কিন্তু ইন্টারভিন করতে চেয়েছিলেন। পরবর্তী শুনানি আছে 9 জানুয়ারি। তার আগে আজকে যে হাইকোর্টের হিয়ারিংটা ছিল অনারেবল জাস্টিস হরিশ টন্ডন আর অনারেবল জাস্টিস হিরণময় ভট্টাচার্যের বেঞ্চে, সেখানে তারা ক্যান 3 আর ক্যান 4 দুটো ফাইল করেছিলেন এবং সেখানেও কিন্তু তারা একটা স্টে চেয়েছিলেন, ইন্টারিম স্টে, সেটাও কিন্তু দেওয়া হয়নি এবং কাজেই তাদের এই যে দুটো অ্যাপ্লিকেশন এই দুটোকে কিন্তু ডিসমিস করে দেওয়া হয়েছে। এটা হচ্ছে হাইকোর্টের গল্পটা। আর ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালের যে ঘটনাটা, এখানে আমাদের যেটা হয়েছিল, ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালেও একটি একই ধরনের মামলা ফাইলড হয়েছিল, যেটা আপনাদের ক্যাপ্টেন ভেরি বা বাইপাসের ধারে আমরা যে জায়গাটা দেখি সেখানেও কিন্তু ইলিগাল হোর্ডিংসে ছেয়ে গেছে এবং সেখানেই আমার যিনি পিটিশনার ছিলেন তিনি সেখানে জানতে পেরেছিলেন যে গোটা এরিয়াটা কিন্তু রামসার সাইটে পড়ে, অর্থাৎ ইস্ট কলকাতা ওয়েটল্যান্ড ম্যানেজমেন্ট অ্যাক্ট যে অ্যাক্টটি আছে যেখানে বলা হচ্ছে ইস্ট কলকাতা ওয়েটল্যান্ড কোনগুলি, এবং এই ওয়েটল্যান্ডের ওপরে কোনো ধরনের বিল্ডিং তো করা যায়ই না, হোর্ডিংস, বিলবোর্ডস, ইউনিপল, কিয়স কিছুই করা যায় না। এই গোটা জিনিসটাকে নিয়ে কিন্তু ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালেও একটি মামলা হয়েছিল এবং সেই ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালে মামলা হওয়ার পর সেইখানে একটি কমিটি গঠন করেন অনারেবল জাস্টিস অমিত স্থলেকর, তার যে প্রিসাইডিং অফিসারের যে বেঞ্চ ছিল, একটি কমিটি ফর্ম করে যেখানে ইস্ট কলকাতা ওয়েটল্যান্ড ম্যানেজমেন্ট অ্যাক্টের যিনি চেয়ারম্যান তিনি এবং ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, একজন পুলিশের বড় কর্তা এবং একজন সায়েন্টিস্ট, তাদেরকে নিয়ে তিনি একটি রিপোর্ট পেশ করতে বলেন তাদেরকে, একটা কমিটি ফর্ম করে আফটার ইনভেস্টিগেশন। এবং আফটার ইনভেস্টিগেশন এই কোম্পানি রিপোর্ট, এই যে কমিটিটা রিপোর্ট পেশ করে জানায় যে গোটা যে হোর্ডিংটা হচ্ছে গোটাটাই কিন্তু আপনার যে ইস্ট কলকাতা ওয়েটল্যান্ডস তার উপরে, কাজেই জলাজমির ওপরে হোর্ডিং কিন্তু এটা কখনোই দেওয়া যায় না, এটা কিন্তু আইনত অপরাধ। এবং সেখানেও পরবর্তীকালে যিনি পিটিশনার তার কাছে নববাংলা পরিষদ বলে একটি সংস্থা, তারাও সেখানে সার্ভে করে জানায় যে কোন কোন প্রাইভেট এজেন্সিজ, অ্যাডভার্টাইজিং এজেন্সিজ তারা এখানে হোর্ডিংস ইরেক্ট করে রেখেছে এবং তারা মেল করে জানান এবং তারা এই বিষয়ে প্রচণ্ডই সাহায্য করেছেন। তারা বিভিন্নভাবে তারা সার্ভে করেছেন, সার্ভে করে দেখেছেন যে কোথায় কোথায় ইললিগাল হোর্ডিংস আছে এবং এটা কিন্তু সম্পূর্ণভাবে একটা কম্পাইলেশন করে পিটিশনারকে জানান এবং সেটাকেও আমরা তুলে ধরি ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালের কাছে এবং ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালেও মামলাটা এখনো পর্যন্ত পেন্ডিং। সেই ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালে পরবর্তী হিয়ারিং ডেট আছে ফেব্রুয়ারিতে এবং সেখানে কিন্তু এই যে আউটডোর অ্যাডভার্টাইজিং এজেন্সির কারুকৃত তারাও কিন্তু সেখানে ইন্টারভিন করেছেন সেই ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালের মামলাটিতে এবং তারাও সেখানে ইন্টারভিন করে জানিয়েছেন যে তাদের নাকি যে প্লিডিংস সেখানে তারা বলছেন তাদের যে হোর্ডিংসগুলো দেওয়া আছে এখানে এই হোর্ডিংসগুলো নাকি লিগাল, এগুলো নাকি ইলিগাল নয়, যেটার আবার আমরা বলেছি এক্সেপশন ফাইল করব, কারণ আমাদের মতে জলাজমির ওপরে কিন্তু কখনোই কোনো হোর্ডিংস থাকতে পারে না, যেটা কিন্তু নববাংলা পরিষদের যে সার্ভে সেখানেও কিন্তু উঠে এসেছে এবং তারা এখানে যথেষ্ট রকমের সাহায্য করেছেন, প্রচণ্ডই সাহায্য করেছেন এই কেসে। পশ্চিমবঙ্গ জঙ্গিদের যেন নিরাপদ আশ্রয় হয়ে উঠছে এরকমই একটা মনে হচ্ছে, কারণ ক্যানিং থেকে কাশ্মীরি জঙ্গি জাভেদ মুন্সিকে ধরা হয়েছে, তাহলে কি পশ্চিমবঙ্গ এখন স্বর্গরাজ্য জঙ্গিদের, কি মনে হয় আপনার? দেখুন, ব্যাপারটা যেটা সেটা হচ্ছে আমাদের আইন যা বলে, যখনই কেউ অ্যারেস্ট হলো বা যখনই কোনো রকমের ইন্টারন্যাশনাল লিঙ্ক খুঁজে পাওয়া গেল, প্রপার সেকশনস দিয়ে সেখানে আমাদের এনআইএ এর তদন্ত হওয়া উচিত, সিবিআই এর তদন্ত হওয়া উচিত এবং এনআইএ এর তদন্তে আমরা রিসেন্টলিও দেখেছি ক্যালকাটা হাইকোর্টের একটি কেসে একজন যার এগেনস্টে অলরেডি এনআইএ এর একটি মামলা পেন্ডিং, তার এগেনস্টে যখন আবার এফআইআর হয় তখন কি সেই এফআইআর নর্মাল স্টেট পুলিশ নিতে পারে নাকি সেটার অ্যাম্বিটটা এনআইএ এর কাছে যায়? কারণ ন্যাশনাল ইনভেস্টিগেটিং এজেন্সি তাদের যে কাজ, তাদের কাজই কিন্তু হলো এই ধরনের যেগুলো দেশদ্রোহিতামূলক অ্যাক্টিভিটি এইগুলোকে শনাক্তকরণ করা, এর পেছনে কারা কারা মাস্টার মাইন্ড আছে এইগুলোকে খুঁজে বের করা। কাজে এর জন্য কিন্তু এনআইএর যে ইন্টারভেনশন এটা কিন্তু প্রচন্ড রকমভাবেই দরকার এবং রাজ্য বা প্রশাসন যদি এইখানে তারা যারা এনআইএর যে ইনভেস্টিগেশনের আওতায় আসা উচিত তারাও যদি এফআইআর রেজিস্টার করে, সেই এফআইআর আদৌ ঠিক কতটা ফ্রুটফুল এবং ইনভেস্টিগেটিং অফিসারদের বা ইনভেস্টিগেটিং এজেন্সিদের এর উপরে ইনভেস্টিগেট করার যে ক্ষমতা, যে জুরিসডিকশন সেটাই বা কতটা আছে, সেটাও একটা কিন্তু প্রশ্নচিহ্নের মুখে এসে যায় এবং তারপরেও যেটা আরো বড় একটা প্রশ্নচিহ্ন আসে সেটা হচ্ছে আদৌ কি ঠিক সেকশনসে এফআইআর লজড হচ্ছে, যেখানে আমরা দেখছি যে একটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনের কোনো চক্রান্ত আছে ভারতবর্ষের দেশদ্রোহিতার জন্য, সেখানে কি প্রপার সেকশন স্টাডা ইনফ্লিক্ট করছে বা ইউএপি অ্যাক্ট অনুযায়ী যে অর্গানাইজেশনগুলো ভারতবর্ষ থেকে ব্যান্ড
সেই সেকশনসগুলো কি আসছে সেগুলো কিন্তু অত্যন্তভাবে খতিয়ে দেখা দরকার, যার জন্য কিন্তু ন্যাশনাল ইনভেস্টিগেটিং এজেন্সি এবং যারা যারা আরও আছেন সেন্ট্রাল ইনভেস্টিগেশন যারা অথরিটি তাদের দ্বারা কিন্তু এখানে ইনভেস্টিগেশনটা হওয়া প্রচণ্ড রকমের জরুরি। ভারতে আনসারুল্লাহ বাংলার 8 জঙ্গি, শিলিগুড়ির চিকেন স্নেকি তার আল কায়দার শাখা সংগঠনের টার্গেট ছিল। বাংলা, আসাম, কেরাল থেকে 8 জঙ্গি গ্রেফতার হয়েছে এবং জঙ্গি সংগঠন আল কায়দার শাখা সংগঠন বাংলার আনসারুল্লাহ বাংলা ভারতের জন্য একটা বিপজ্জনক জায়গায় এসে পৌঁছচ্ছে বলে দেখা যাচ্ছে। এবং এমনটাও সূত্রের খবর যে এই যে বিষয়টা, এটা কিন্তু কলকাতা পুলিশের যে ওয়েস্ট বেঙ্গল পুলিশের ইন্টেলিজেন্সের ফেলিওর তেমনটা কিন্তু নয়। ওয়েস্ট বেঙ্গল পুলিশের মাথায় ছিল বা জানা গেছিল যে হরিহরপুর থেকে এরকম জঙ্গি তারা রয়েছেন, তারা মাদ্রাসা খুলেছেন, এরকম খবর ছিল, কিন্তু তারপরেও তারা কোনো স্টেপ নেননি। এরকম যদি হয়, পুলিশ যদি গাফিলতি করে, সেক্ষেত্রে দেশের সিকিউরিটির একটা ইস্যু হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে কি পুলিশের বিরুদ্ধে কোনো রকমভাবে স্টেপ নেওয়া যেতে পারে? হ্যাঁ, একদমই তাই, একদমই তাই। কোনো সেন্ট্রাল ইনভেস্টিগেটিং এজেন্সি তারা যদি দেখে যে পুলিশ, ওয়েস্ট বেঙ্গল পুলিশ বলুন বা অন্য যে কোনো স্টেট পুলিশ বলুন, তারা যদি কোনো রকমভাবে ল্যাকাডিসিক্যাল ইন দেয়ার অ্যাপ্রোচ, তাদের অ্যাপ্রোচটা ঠিক নয় এবং তাদের ল্যাচেসের জন্যই কোথাও গিয়ে কোনো দেশদ্রোহিতার মামলা বা কোনো দেশদ্রোহী তারা সেখান থেকে ছাড়া পেয়ে যাচ্ছেন, তাদের এগেনস্টেও কিন্তু ডিসিপ্লিনারি অ্যাকশন শুরু হতে পারে। ইনফ্যাক্ট তাদের এগেনস্টে কিন্তু জামিন অযোগ্য ধারায় মামলাও শুরু হতে পারে, যেটা আমরা আগেও দেখেছি। আরজিকর মামলা আমরা যেটা দেখেছিলাম যে পুলিশের এগেনস্টেও কিন্তু এফআইআর করা হচ্ছে যে প্রমাণ তথ্য সেখানে কেন প্রপারলি ইনভেস্টিগেট করে বার করা হয়নি সেই জায়গাটায়। কিন্তু এখানে সাধারণ মানুষ হিসেবে একটা প্রশ্ন থাকে সবারই, যেখানে ইনভেস্টিগেটিং অথরিটি, পুলিশ প্রশাসন, তাদের যেখানে দায়িত্ব ঠিকভাবে এফআইআরটাকে রেজিস্টার করা, ঠিকভাবে ইনভেস্টিগেশনটা করা, কারণ তাদের হাতেই সবার আগে সর্বপ্রথম তাদের হাতে ইনফরমেশন আসছে এবং সেক্ষেত্রে ইনফরমেশন পেয়ে সঙ্গে সঙ্গে প্রোঅ্যাক্টিভলি সেই ইনফরমেশনের উপরে অ্যাক্ট করা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেখানে কিন্তু সেন্ট্রাল ইনভেস্টিগেশন এজেন্সি আসার আগেও কিন্তু স্টেট গভর্নমেন্টকে, স্টেট পুলিশকে সেখানে অ্যাক্ট করতে হয় এবং যদি তারা ঠিকভাবে অ্যাক্ট না করেন তাহলে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ তথ্য খুব স্বল্প সময়ের মধ্যে হাত থেকে বেরিয়ে যাবে। এইটা কিন্তু অত্যন্ত সংকটের একটা জায়গা এবং অত্যন্ত সন্দেহের একটি জায়গা যে তাহলে কি কোথাও কোনো বড় মাথা রয়েছে এর সঙ্গে যুক্ত, যারা কিনা এই যে এত বড় যে একটি এজেন্সি, এই যে এজেন্সিগুলোর দ্বারা যেখানে একটা ইনভেস্টিগেশন হওয়ার কথা, ইনভেস্টিগেশনটা হতে দিচ্ছে না বা ইনভেস্টিগেশনটা শুরু হওয়ার আগে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্যগুলোকে লোপাট করে দেওয়ার চেষ্টা করছে, এই জিনিসগুলো মাথায় রেখেই কিন্তু ইনভেস্টিগেশন করতে হবে। জানা যাচ্ছে যে ভারতে আল কায়দার যে শাখা সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের যে স্লিপার সেলের অনেক এজেন্টরা রয়েছেন এবং তারা আস্তে আস্তে সক্রিয় হচ্ছেন এবং বেশ কয়েকজন ধরাও পড়েছেন। কিন্তু যেটা ভয়ঙ্কর ব্যাপার, যে রাজ্যে বসে ভোটার, আধার এবং রেশন কার্ড পেয়ে যাচ্ছেন এই অনুপ্রবেশকারী জঙ্গিরা। জঙ্গিদের নিরাপদ আশ্রয় হয়ে উঠেছে বাংলা এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে দেখা যাচ্ছে কেরল থেকে যে জঙ্গি ধৃত হয়েছেন তার কাছে বাংলার ভোটার কার্ড, বাংলায় হয়তো তিনি ভোটও দিয়েছেন। তার মানে বিষয়টা এরকম যে বাংলায় বসে যখন তারা এতগুলো পরিচয়পত্র মাত্র 2000 টাকার বিনিময়ে পেয়ে যাচ্ছেন, তখন তো কোয়েশ্চেনেবল হয়ে পড়েন বাংলার মুখ্যমন্ত্রী বা বাংলার প্রশাসন। সেক্ষেত্রে কি বলবেন? একদমই, বাংলার প্রশাসনকে এখানে ফরেনার্স অ্যাক্ট অনুযায়ী, ইউএপিএ অ্যাক্ট অনুযায়ী প্রপার সেকশনসে তাদের মামলা রুজু করা, ইনভেস্টিগেশন করে বার করা যে কারা কারা এই ফেক ডকুমেন্টসগুলোকে ইস্যু করছে। কারণ যতক্ষণ না পর্যন্ত আমরা এই বড় বড় মাথাগুলোকে ধরতে পারবো কারা কারা এই এত বড় একটা সাইকেলের সঙ্গে যুক্ত। দেখুন, একটা আধার কার্ড বা একটা প্যান কার্ড বা একটা বার্থ সার্টিফিকেট ফেক করা বা একটা ভোটার আইডি কার্ড ফেক করা, আজকে তো আজকের দিনে দাঁড়িয়ে এটা যারা করছে তাদেরকে যদি আমরা শনাক্তকরণ সেই অর্থে না করতে পারি, তাহলে যারা যারা করেছেন এরকম কতজনকে আমরা ধরবো? যে বড় মাথারা যারা অন্তত হাজারখানা ফেক এরকম আধার কার্ড বলুন বা ভোটার কার্ড বলুন বা বিভিন্ন ধরনের জাল ডকুমেন্ট বানিয়ে দিয়েছেন, তারা তো বানিয়ে দিয়ে এটাকে ফ্লোট করিয়ে দিলেন 1000টা লোকের কাছে। সেই 1000টা লোকের মধ্যে হয়তো 5টা লোক ধরা পড়ছে। যতক্ষণ না পর্যন্ত এই বড় মাথারা ধরা পড়বে ততক্ষণ পর্যন্ত কিন্তু জানা যাবে না কারা কারা এই 1000 জন, এবং ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা ঘুরে বেড়াবে না আমাদের দেশের মধ্যে, এবং যেখানে কিন্তু দেশের সিকিউরিটি উইল বি আন্ডার থ্রেট। জঙ্গিদের এই যে ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ড যে জঙ্গিরা পেয়ে যাচ্ছেন, এবং সেখানে দাঁড়িয়ে আমরা বারবার বলছি যে সেক্ষেত্রে আমাদের রাজ্যের প্রশাসন কি করছে, কিভাবে জঙ্গিরা রাজ্যে ঢুকছে, বা সেখানে দাঁড়িয়ে পুলিশের ইন্টেলিজেন্স ফেলিয়ার হচ্ছে কিনা। সেখানে কিন্তু আমাদের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম সরাসরি বিষয়টাকে কেন্দ্রের ওপর চাপানোর চেষ্টা করছেন। তার বক্তব্য যে এই যে অনুপ্রবেশ, তার দায় সম্পূর্ণভাবে কেন্দ্রকেই নিতে হবে। কি করে সেটা সম্ভব? দেখুন, ব্যাপারটা হচ্ছে এই যে একদম প্রথমে যেটা বললাম না আমি, যে যখন আমাদের হাতে কোনো ইনফরমেশন আসে, সেই ইনফরমেশন অনুযায়ী, তথ্যগুলো অনুযায়ী ইনভেস্টিগেশন করার প্রথম দায়িত্ব কিন্তু বর্তায় প্রশাসনের ওপর। আজকে যখন আমার লোক্যালিটিতে একটা ছোট্ট, যদি আমি এক্সাম্পল দিয়ে বোঝাতে যাই, আমাদের পাড়ায়
যদি আজকে একটা ছোট্ট চুরি হয়, সেখানে কি সেন্ট্রাল ইনভেস্টিগেটিং এজেন্সি আগে পৌঁছবে নাকি সেখানে পুলিশ প্রশাসন আগে পৌঁছবে? অবভিয়াসলি সেখানকার থানা যেটা তারা আগে পৌঁছবে, এবং লোকাল থানায় বা প্রশাসনের কাছে যদি প্রপার ইন্টেলিজেন্স থাকে তাহলে তারা কেন সেই ইন্টেলিজেন্সের উপরে নিচ্ছেন না? তাহলে যদি তারা মনে করেন, এটা দুটো অপশন হতে পারে। এক, যদি তারা মনে করেন যে তাদের কাছে প্রপার ইকুইপমেন্টস নেই, তাদের হাতে প্রপার সেই স্ট্রেংথ নেই এই জিনিসটাকে ইনভেস্টিগেট করার, তাহলে তারা সঙ্গে সঙ্গে এনআইএ ডেকে পাঠাক, তারা সিবিআই এর কাছে হেল্প চাক, তারা সেন্ট্রাল ইনভেস্টিগেটিং যারা এজেন্সিজ আছে তাদেরকে বলুক যে আমাদের হাতে প্রপার ইনফ্রাস্ট্রাকচার নেই, আপনারা আসুন এখানে ইনভেস্টিগেটিং করে দেখুন। কিন্তু তার মানে কিন্তু এটা নয় কখনোই যে তারা সেখানে বসে থাকবেন হাত পা গুটিয়ে, এবং জিনিসপত্র যে ইনফরমেশনগুলো যেগুলো আছে সেগুলো আমাদের হাত থেকে বেরিয়ে যাবে, যে ইন্টেলিজেন্সগুলো আসছে সেই ইন্টেলিজেন্সগুলো আস্তে আস্তে আমাদের হাতছাড়া হয়ে যাবে। এইটা কিন্তু কখনোই হতে দেওয়া যায় না, বা যাওয়া কিন্তু উচিত নয় এখানে। বাংলাদেশের পরিস্থিতি যত অশান্ত হয়ে উঠছে, মৌলবাদী কট্টরপন্থীদের দাপট যত বাড়ছে, তত পশ্চিমবঙ্গে নিরাপত্তা নিয়ে একটা প্রশ্ন উঠে যাচ্ছে। দেখা যাচ্ছে যে একাধিক সন্দেহভাজন জঙ্গি বাংলাদেশের প্রশাসনের কাছ থেকে মুক্তি পেয়ে যাচ্ছে। জঙ্গিরা বাংলাদেশের প্রশাসনের মুক্তি পাওয়ার পর মানে খুলেআম রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, অথবা বাংলাদেশিদের হাতে যে সমস্ত জঙ্গিরা ধরা পড়ছে তাদের হাতে ভারতীয় পাসপোর্ট বা এখানকার ভোটার কার্ড, আধার কার্ড চলে আসে, যেটা উদ্বেগ এবং আতঙ্কের চরমে নিয়ে গেছে এই পশ্চিমবঙ্গবাসীকে। এবং তার সঙ্গে আরেকটা যেটা অদ্ভুত বিষয় দেখা যাচ্ছে, যে যেভাবে সীমান্তবর্তী এলাকাগুলোর ডেমোগ্রাফিক্যাল চেঞ্জ হচ্ছিল, সেই ডেমোগ্রাফির চেঞ্জটা কিন্তু এতদিন শহরের মধ্যে বোঝা যাচ্ছিল না, কিন্তু এখন দেখা যাচ্ছে শহরে হিন্দু অধ্যুষিত যে জায়গাগুলো সেখানেও কিন্তু প্রচুর পরিমাণে ইসলাম ধর্মাবলম্বী লোকজন তারা ঘুরছেন, এবং বেশ সন্দেহভাজন চেহারার লোকজনও তারা ঘুরে বেড়াচ্ছেন। একজন সাধারণ মানুষ হিসেবে এই বিষয়টা কতটা আতঙ্কের আপনার কাছে? দেখুন, একজন সাধারণ মানুষ হিসেবে যখনই আমরা দেখতে পাই যে মেজরিটি মাইনরিটির যে রাইটস, তাদের যে হিউম্যান রাইটস ডিউটিস, এইগুলোকে যখন তারা পারফর্ম করেন না, তখনই কিন্তু একটি দেশের সার্বভৌমত্বের ওপর প্রশ্নচিহ্ন উঠে যায়। এবং সেই জায়গায় দাঁড়িয়ে আমরা দেখছি আজকে বাংলাদেশের কি অবস্থা সেখানে হয়েছে। সেইখানে যারা মেজরিটি আছেন তারা যদি মাইনরিটিসদের যা অধিকার, বা সাধারণ একজন মানুষ হিসেবে তাদের যতটুকু অধিকার আছে, তাদের অন্ন বস্ত্র বাসস্থান এবং রাইট টু রিলিজিয়ান, এইগুলো যদি তাদের সঠিকভাবে মেজরিটি যারা আছেন তারা যদি এগুলোকে ঠিক করে তাদের কাছে এনশিওর না করতে পারেন, তাহলে কিন্তু সেই দেশের যে টোটাল অর্গানাইজেশনাল স্ট্রাকচার, এই স্ট্রাকচারের উপরে কিন্তু একটা প্রশ্নচিহ্ন সাধারণভাবেই এটা উঠে যায়। একটা অন্য প্রসঙ্গের প্রশ্ন করি, সেটা হচ্ছে যে রাজ্যে যে 26,000 চাকরি প্রার্থীতে তারা বসে রয়েছেন, যে তাদের চাকরি চুরি হয়ে গেছে, সেই বিষয়টা নিয়ে কিন্তু সুপ্রিম কোর্ট অবধি জল গড়িয়েছে, এবং সুপ্রিম কোর্টও পরিষ্কারভাবে বলে দিয়েছে যে ডাল পুরোপুরি কালো, সেখানে কিন্তু একটু আধটু কালো নয়, কালোটা পুরোপুরি ডালটাই হয়ে গেছে। এবং তার সঙ্গে আরেকটা বিষয় নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে, যে এই যে 26,000 চাকরি প্রার্থী তাদের ওএমআর শিট পুড়িয়ে দেওয়া হয়েছে, এবং এই ওএমআর শিটের পুড়িয়ে দেওয়ার ফলে কারা যে সত্যিকারের চাকরিটা মেধার ভিত্তিতে পেয়েছেন এবং কারা টাকা দিয়ে পেয়েছেন সেটাকে আলাদা করবার কোনো চান্স নেই। সুতরাং খুব পরিস্থিতিটা এরকম তৈরি হয়েছে যে 26,000 চাকরি প্রার্থীরই হয়তো চাকরিটা চলে যাবে, এবং তার সঙ্গে তাদেরকে হয়তো এতদিনের যে স্যালারিটা তারা পেয়েছেন সেটাকেও ফেরত দিতে হতে পারে। এই বিষয়টাকে প্রথম নাড়াচাড়া দিয়েছিলেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, এবং আজকে কিন্তু পরিস্থিতিটা যেদিকে এগোচ্ছে তাতে যথেষ্ট চাপে রয়েছে রাজ্য সরকার। সেখানে দাঁড়িয়ে আজকে যেভাবে চাকরি প্রার্থীরা বিপদের মুখে দাঁড়িয়ে রয়েছেন, তাতে কি মনে হয় যে রাজ্য সরকার তাতে 26-এর ভোটে কোনো প্রভাব পড়তে পারে? দেখুন, আমি আইনজীবী হিসেবে এইটুকুই বলতে পারি যে সুপ্রিম কোর্টের যখন কোনো অর্ডার দেয়, সেই অর্ডারটা যাতে সম্পূর্ণভাবে বলবৎ হয়, এবং সুপ্রিম কোর্টের অনার করা কিন্তু কখনোই রাজ্য সরকার এটা বলতে পারে না সুপ্রিম কোর্ট কেন দিয়েছে। অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে জুডিশিয়ারি কিন্তু এই ক্ল্যাশটা কখনো মানা যায় না। তার কারণ হচ্ছে, যখন দেশের সর্বোচ্চ আদালত একটা রায় দিয়েছে, সেটা কিন্তু ইজ আ বাইন্ডিং আপন দ্য স্টেট গভর্নমেন্ট। কাজেই তাদের কিন্তু এটা সম্পূর্ণভাবে মেনে নেওয়া উচিত। যদি তারা এটা মেনে না নেন, যদি তারা বলতে চান যে না আমরা সুপ্রিম কোর্টের অর্ডারকে মানবো না, এটা তো মানে তাদের সম্পূর্ণভাবে একটা মানে আত্মশ্লাঘারই নামান্তর, এবং মানে তারা যে কতটা অ্যারোগেন্ট এটা তার থেকেই বোঝা যায়। এবং ডেফিনেটলি সেখানে সুপ্রিম কোর্ট কেন, হাইকোর্টের কোনো অর্ডার যদি না মানা হয় সেখানে কন্টেম্প প্রসিডিংস আছে, এবং অবভিয়াসলি সেখানকার আইনত পদক্ষেপ আছে, সেই আইনত পদক্ষেপগুলো ডেফিনেটলি সেখানে নেওয়া যেতে পারে। কিন্তু রাষ্ট্র কিন্তু কখনোই, স্টেট গভর্নমেন্ট কিন্তু কখনোই সুপ্রিম কোর্টের ওপরে নয়। তারা কখনোই বলতে পারেন না যে সুপ্রিম কোর্টের যে অর্ডার হয়েছে আমরা সেটাকে মানবো না। না, কিন্তু এই রকম ঘটনা তো স্টেট গভর্নমেন্ট এর আগেও ঘটিয়েছে, কারণ হাইকোর্টে যখন যে কোনো অর্ডার হয়েছে এবং সেটা যখনই গেছে রাজ্য সরকারের বিপক্ষে, তখন কিন্তু তারা এই কথাই পরিষ্কার বলেছেন যে হাইকোর্টটাকে বিরোধী দল কিনে নিয়েছে, বা হাইকোর্টের উকিলদেরও কিনে নিয়েছেন। এতখানি মানে কলঙ্ক লাগানো হয়েছে উকিলদের কালো কোর্টের ওপর। যে কলঙ্ক লাগানো হয়েছে সেগুলোই সাধারণ মানুষ ভোটে ফেরত দেবে। সাধারণ মানুষ তো বুঝতে পারছেন আদপে জিনিসগুলো কি। কারা অ্যারোগেন্সি করে একটা জায়গায় কোনো অর্ডার দেওয়া হয়েছে সেটাকে মানবেন না, কারা নিজেদের
সার্বভৌম প্রমাণ করার জন্য, নিজেদের পাওয়ার প্রমাণ করার জন্য শুধু মাসেল পাওয়ারের দাপাদাপি করবেন, আর কারা সুপ্রিম কোর্টে গিয়ে সম্পূর্ণভাবে আদর্শগতভাবে লিগ্যাল প্রসিডিওর মেনে কারা একটা রায় এনেছেন এবং সেই রায়টাকে বলবৎ করা যায় সেটা তারা বুঝতে পারবেন, এবং ডেফিনেটলি সাধারণ মানুষ ভোটে এটার রিফ্লেকশন দেবেন।